আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার আহত নূরের পাশে দাঁড়ালো খালেদা জিয়া ও ডক্টর ইউনূস। নূরের কর্মীদেরকে পেটানো মেরুন টি শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ। নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে আসিফ নজরুলকে এক হাত নিলেন হাসনাত। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত। ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু তুরস্কের। এবার বিস্তারিত। কাকরাইলে হামলার ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নূরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শাহিদুল কবির আরও বলেন, নূরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মোবাইলে ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ সময় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, আজ দুপুর 1টায় প্রধান উপদেষ্টা ফোন করেন। এ সময় নুরুল হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান হানিফ। এদিকে গত শুক্রবার রাতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। শুক্রবার রাত 9টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতের এই ঘটনায় দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন নুরুল হক নূর। হামলার সময় মেরুন রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে বেশ মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনে গণ অধিকারের নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটান ওই ব্যক্তি। সামাজিক মাধ্যমে মারধরের ওই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ওঠে, মেরুন রঙের টি শার্ট পরিহিত এই ব্যক্তি আসলে কে? শনিবার সকালে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর 9717197243। রাশেদ লিখেন, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যেমনটা দাবি করা হচ্ছে যে সে নূরকে পেটায়নি, ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গতকাল নূর ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। শনিবার 30 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে। হাসনাত আব্দুল্লাহ বলেন, নূর ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুশলিকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটা নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমাদের এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো 2টি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? নেয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে, এটার ফয়সালা কি হয়েছে? হয়নি তো। আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না। তিনি আরো বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা
মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন, এটা আমাদের জন্য পজিটিভ বার্তা, আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ ও ডাক্তার মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি ফেসবুক পোস্টে দেন। তিনি লেখেন, ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তবে এই পোস্টে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ডক্টর নজরুলের উদ্দেশ্যে লেখেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। শুক্রবার 29 আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে নুরুল হক নূরের উপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন এই ঘটনার তদন্ত হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এ রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদন অনুযায়ী আদালতের এই রায় বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে। সে সঙ্গে চীন, মেক্সিকো এবং কানাডার উপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে এ রায়। 7-4 ভোটে দেওয়া এক রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয়, যে কারণে আদালত এই শুল্কারোপকে আইনের পরিপন্থী ও অবৈধ বলেও উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 14 অক্টোবরের আগে কার্যকর হবে না এই রায়, যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে মামলাটি নেওয়ার জন্য আবেদন করার সময় পায়। এদিকে আপিল আদালতের রায়ের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। অন্তত পক্ষপাতদুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছে যে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্প তার পোস্টে সতর্ক করে আরও লিখেন, এই শুল্ক যদি কখনো তুলে নেওয়া হয় তা হবে দেশের জন্য ভয়াবহ বিপর্যয়। এতে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে, কিন্তু আমাদের শক্তিশালী থাকতে হবে। এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইপি এর অধীনে শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণ করেছিলেন ট্রাম্প, যা একজন প্রেসিডেন্টকে অস্বাভাবিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। বাণিজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে তিনি দাবি করেছিলেন বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। কিন্তু নতুন রায়ে আপিল আদালত বলেছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ার নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে তুরস্ক। গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এখন থেকে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য তুর্কি আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। শুক্রবার এই ঘোষণা দেয় দেশটি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না। একইভাবে তাদের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়। তবে গত বছরের মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায়। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবে তুলে ধরেছেন। এছাড়া তুর্কি গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের উপর নৌ বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর ফলে ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দরে ভিড়তে পারছে না এবং তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না। 2010 সালে গাজামুখী মানবিক সহায়তা বহনকারী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় 10 জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পড়ে। সর্বশেষ গত বছর দখলকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে অংশ নেওয়া তুর্কি আমেরিকান কর্মী আইসেনুর আইগিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যা পরিস্থিতিতে আরো জটিল করে তোলে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত স্মার্ট করিডোর, যেখানে মাত্র 6 সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করা যাচ্ছে। খালিজ টাইমস জানায়, পরীক্ষার পর্যায়ে থাকা এই করিডোর ব্যবহার করা যাত্রীদের কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না।
পাসপোর্ট দেখাতে হচ্ছে না, এমনকি কোনো স্ক্যানিংও নয়। যাত্রী শুধু লাল কার্পেটের করিডোর ধরে হাঁটলেন, এর অদৃশ্য সেন্সর তার মুখমণ্ডল স্ক্যান করে যাচাই শেষ করে দিল। করিডোরের শেষে স্ক্রিনে ভেসে উঠল বার্তা, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন। প্রথমবার ব্যবহারকারীদের অনেকেই স্বাভাবিক অভ্যাসে পাসপোর্ট বের করতে চাইলেও কর্তব্যরত কর্মকর্তারা হাসি মুখে জানিয়ে দেন দেখানোর দরকার নেই, যেতে পারেন। সিস্টেমটি একসঙ্গে 10 জন যাত্রীকে সেবা দিতে পারে। বয়স্ক যাত্রী বা হুইল চেয়ার ব্যবহারকারীরাও বিনা ঝামেলায় করিডোর পার হতে পারছেন। দুবাই রেসিডেন্সি ও ফরেইনার্স অ্যাফেয়ার্স ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানান, এই প্রযুক্তি শুধু সময় বাঁচাচ্ছে না, নিরাপত্তাও আরও জোরদার করছে। নকল পাসপোর্ট বা সন্দেহজনক নথি এআই সিস্টেম সরাসরি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দিচ্ছে। ব্রিটিশ পর্যটক ক্রেগকে বলেন, আমি নিয়মিত ভ্রমণ করি, কিন্তু এমন অভিজ্ঞতাই প্রথম। সত্যি অসাধারণ। বর্তমানে পরীক্ষামূলকভাবে চললেও শীঘ্রই দুবাই বিমানবন্দরের সব টার্মিনালে, এমনকি আগমন প্রক্রিয়াতেও এই করিডোর চালু হবে। তখন যাত্রীদের জন্য ইমিগ্রেশন হবে একেবারেই লাইনহীন, ঝামেলাহীন এবং মুহূর্তের ব্যাপার। এবার খেলার খবর। প্রিমিয়ার লিগে আগামীকাল রাতে মুখোমুখি হবে দুই শিরোপা প্রত্যাশী লিভারপুল ও আর্সেনাল। লিগ শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাওয়া ম্যাচটি জেতার জন্য মরিয়া থাকবে দুই দলই। অনফিল্ডে এই ম্যাচ ঘিরে জমতে শুরু করেছে উত্তাপ। আর্সেনাল মুখোমুখি হওয়া নিয়ে কথা বলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তার মতে আর্সেনালই লিগ শিরোপা জয়ের ফেভারিট। মিশরীয় তারকার এই মন্তব্যকে অবশ্য অনেকেই মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক লড়াই হিসেবে দেখছেন। কে জানে, ফেভারিট তকমা দিয়ে চাপটা হয়তো মিকেল আর্তেতার দলের দিকে ঠেলে দিতে চাইছেন সালাহ। 33 বছর বয়সী এই ফরওয়ার্ড অবশ্য ব্যাখ্যা করে বলেছেন কেন তিনি আর্সেনালকে ফেভারিট মনে করছেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহর কাছে শিরোপা প্রত্যাশী ফেভারিট আর্সেনালের বিপক্ষে ম্যাচটি নিয়ে জানতে চাওয়া হয়েছিল। লিভারপুল তারকার জবাব, হ্যাঁ অবশ্যই ওরা ফেভারিট। আমি আগেও কয়েকবার বলেছি, আজও বলছি। এর আগে PFA অ্যাওয়ার্ডসেও বলেছিলাম। কেন ফেভারিট সে ব্যাখ্যায় সালাহ দিয়েছেন এভাবে, ওদের দলটা 5-6 বছর ধরে একসঙ্গে খেলছে, তাই একে অন্যকে ভালো বোঝে। কোচও 5-6 বছর ধরে আছে। এভাবে দল একসঙ্গে থাকলে খেলা সহজ হয়ে যায়। আমাদের বা ম্যানচেস্টার সিটির মতো দল বারবার খেলোয়াড় বদলাতে হয়, তাতে খেলাটা একটু কঠিন হয়ে পড়ে। যদিও পেপ গার্দিওলার দল সবসময় ফেভারিট, কিন্তু আমার মতে এবছর আর্সেনালই 1 নম্বর। আর্সেনাল অবশ্য গত 3 মৌসুমেই লিগ জয়ের দৌড়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত 3বারই দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। বারবার কাছাকাছি গিয়েও শিরোপা হাতছাড়া করার ধারা থেকে এবার বেরোতে চায় এমিরেটসের ক্লাবটি। যদিও কাজটা সহজ হবে না। লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো দলের কঠিন বাধা পেরিয়েই শিরোপা জিততে হবে আর্সেনালকে। তারকাদের ধরে রাখার পাশাপাশি এবার দল বদলে বেশ খরচও করছে আর্সেনাল। নতুন খেলোয়াড় এনে স্কোয়াডে যে ঘাটতি ছিল তা পূরণের চেষ্টা করছে ক্লাবটি। লন্ডনের ক্লাবটি খরচ করেছে প্রায় 270 মিলিয়ন পাউন্ড। দলে ভিড়িয়েছে মার্তিন জুবিমেন্দি, ভিক্টর ইয়োকেরেস ও এভারেচি এজের মতো তারকাকে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।